এই রোহিঙ্গা ক্যাম্পের যে কয়েকটি সন্ত্রাসী সংগঠন রয়েছে বা যে ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে এর মূলে কয়েকটি হাতে গোনা কয়েকটি সশস্ত্র সংগঠন রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আরসা, আপনারাও জানেন, এবং বিভিন্ন সময় পত্র পত্রিকায়, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমেও, এবং আমরাও যে অপরাধীদেরকে গ্রেপ্তার করেছি বিভিন্ন সময়, সেখানে আমরা পরিলক্ষিত করেছি যে এখানে আরসার একটা সন্ত্রাসী গ্রুপ এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা এই ক্যাম্প ভিত্তিক যে তাদের যে আধিপত্য বিস্তার, হত্যা, দেন অপহরণ, চাঁদাবাজি, মাদক রিলেটেড বিজনেসের সাথেও তারা সংশ্লিষ্ট, এবং ক্যাম্পে একটা অরাজক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এবং তারা প্রত্যাবর্ষণ বিরোধী কার্যক্রমের সাথেও সংশ্লিষ্ট। সে লক্ষ্যে আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক কাজ করেছি। আপনারা জানেন যে অদ্যাবধি আমরা প্রায় 120 জনের মতো আমরা আরসার সক্রিয় সদস্য, যার মধ্যে আরসার সামরিক কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, কিলিং গ্রুপ কমান্ডার, ওলামা বডি, ওলামা কাউন্সিল, তাদের অর্থনৈতিক সমন্বয়ক, সম্পাদক, দেন তাদের যে ইন্টেলিজেন্স সেলের প্রধান, লজিস্টিক গ্রুপের প্রধান, যারাই এই দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য, আধিপত্য বিস্তার করার জন্য সচেষ্ট ছিল, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। তারপরও এই আরসা সংগঠনটা একটা সংগঠিত এবং মোটামুটি ভালো স্ট্রং একটা সংগঠন। তারা একজনকে ধরার পরে তারা নতুন করে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারা তাদের কার্যক্রমগুলোকে চলমান রাখার চেষ্টা করে যায় এবং করে আসছে। সে লক্ষ্যে আমরা একজন নেতৃস্থানীয় কাউকে গ্রেপ্তার করার পরে দেখা যায় যে আরেকজন মাথাচাড়া দিয়ে ওঠে। তো তেমনি রিসেন্টলি আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকটি ঘটনা এরকম আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, এর মধ্যে যে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা, মানে বিভিন্ন দলের সাথে সংঘর্ষ, বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে গত 2রা জুলাই আপনারা জানেন যে তাদের নিজেদের মধ্যে একটা আন্তঃকন্দলের শিকার হয়ে একজন নৈশ প্রহরী আমরা হত্যার ঘটনা ঘটেছে। গত 26শে জুন একটা হত্যার ঘটনা ঘটেছে, 17ই জুন একটা ঘটেছে। তেমনি কিছুদিন পূর্বে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার দায়িত্বে একটা আইনশৃঙ্খলা বাহিনীর উপরেও তারা হামলা করেছে। তো সে লক্ষ্যেই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শাখা, আমাদের অন্যান্য গোয়েন্দা শাখা যেমন রাষ্ট্রীয় গোয়েন্দা শাখা যারা আছেন ওখানে কাজ করছেন, তারাও এটা নিয়ে কাজ করে যাচ্ছেন একযোগে। র্যাবের পাশাপাশি আমাদের র্যাবের সাথে আমরাও এই সকল সংগঠন যেমন বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শাখা, রাষ্ট্রীয় গোয়েন্দা শাখার সাথে আমরা একযোগে কাজ করে যাচ্ছি। তো রিসেন্ট যে ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো উদ্ঘাটন করতে গিয়ে আমরাও এই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর পাশাপাশি আমাদের র্যাবেরও গোয়েন্দা শাখা কাজ করেছিল, এবং কাজ করতে গিয়ে দেখি যে এখানে বেশ কয়েকজন এখন রোহিঙ্গা ক্যাম্পে আবার নতুন করে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং কয়েকজনকে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এবং আপনারা জানেন যে এই রোহিঙ্গা ক্যাম্পে আমাদের বর্তমানে টেকনাফ এবং উখিয়া মিলা 33টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। এই রোহিঙ্গা ক্যাম্পগুলোর যে 3 থেকে 4টি ক্যাম্প মিলে তারা আলাদা আবার জোন ভাগ করে। এই রোহিঙ্গা ক্যাম্পের এই আরসার যে সক্রিয়তা বা তাদের যে কার্যক্রমের ধরন সেটা যদি করি, প্রত্যেকটা ক্যাম্পে তাদের একজন করে কমান্ডার থাকে, যাকে তারা ক্যাম্প জিম্মাদার বলে। এই ক্যাম্প জিম্মাদারের অধীনে আবার কয়েকটা করে ব্লক থাকে, লাইক ব্লক এ, ব্লক বি, ব্লক সি, এরকম ব্লক থাকে। এই ব্লকের আবার এই ক্যাম্প জিম্মাদারের আন্ডারে আবার সাব জিম্মাদার থাকে। তেমনি করে এরকম কয়েকটি ব্লক মিলে তারা এটাকে আবার জোন হিসাবে লাইক 2-3টা পার্শ্ববর্তী 2-3টা ক্যাম্পকে ধরে নিয়ে তারা এটাকে আবার জোনে ভাগ করে। তেমনি আমাদের কাছে যে এরিয়াগুলোতে এই হত্যা বা খুনের ঘটনা রিসেন্ট যে বেশি হয়েছে, সেখানে আমরা জানতে পারি যে হাফেজ কামাল নামে একজন আরসার সক্রিয় সদস্য, যিনি বর্তমানে ক্যাম্প মানে জোন 17, এই জোন 17 আন্ডারে ক্যাম্প 4 এক্সটেনশন 17, 18 এই জোনগুলো মিলে এই ক্যাম্পগুলো মিলে তারা জোন 17 হিসেবে চিহ্নিত করে একজনকে হাফেজ কামালকে জোন কমান্ডার হিসেবে নিয়োগ করে। আপনারা অবগত আছেন যে আমরা এই বছরের শুরুর দিকে, বিশেষ করে জানুয়ারির দিকে, আমরা 22টি অস্ত্র সহকারে আরসার একটি ক্যাশে হচ্ছে যেখানে আরসার অস্ত্রগুলো তারা সারাদিন বিভিন্ন জায়গায় সারা রাত অপারেশন পরিচালনা করে যে জায়গায় তারা
এটাকে স্টক করতো, সেটাকে ক্যাশে বলা হয়ে থাকে। এরকম একটা ক্যাশে আমরা উদ্ধার করি, যেখান থেকে 22টি অস্ত্র সহকারে বিপুল পরিমাণ সরঞ্জামাদি বা অ্যামুনিশন আমরা উদ্ধার করতে সক্ষম হই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সেখান থেকে আমরা মগবাগী ওসমান নামে একজনকে গ্রেপ্তার করি, যে মগবাগী ওসমান ছিল তখনকার সময়ের এই জোন কমান্ডার বা কিলিং গ্রুপের কমান্ডার। এই ওসমান যখন আইনের আওতায় চলে আসে, পরবর্তীতে আপনারা জানেন যে হাসিম নামের একজনকে আমরা পরবর্তীতে করি, সেও ছিল একজন, পরবর্তীতে ওসমান থেকে হাসিমের এসে চলে যায়। হাসিমের পরে মূলত এই হাফেজ কামালকে এই জোন কমান্ডারের দায়িত্বটা দেওয়া হয়। তো এরপরে এই হাফেজ কামালের নির্দেশে বা তার সংগঠনের এই বিভিন্ন ধরনের যে অপরাধমূলক কর্মকাণ্ড সেটা সংগঠিত হয়েছিল, এবং আমরা তার অধীনে বেশ কিছু অস্ত্র এবং তার যে সদস্য 10 থেকে 12 জন তার গ্রুপের সদস্য, এবং তাদের কাছে বেশ কিছু অস্ত্র রয়েছে। আমরা গতকাল 2টি অস্ত্র সহকারে তাকে আইনের আওতায় নিয়ে আসছি, এবং তার সহযোগী 2 জনকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হই। তো আমি যদি এই অপারেশনটার বর্ণনা দিতে যাই, তাহলে বলবো যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, আমরা সকলে মিলে একসাথে কাজ করছিলাম, আমাদের গোয়েন্দা সংস্থা। তো আমরা জানতে পারি যে আমাদের এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে এই হাফেজ কামাল সে ক্যাম্প 4-এর একটি জায়গায় অবস্থান করছে। তখন আমরা একটা যে পালংখালি যে মরা গাছতলা একটা নামক জায়গা আছে, সেখানে প্রথমে আমরা আমাদের অভিযান পরিচালনা করি, এবং সেখান থেকে আমরা হাফেজ কামালের একজন সহযোগীকে একটা অস্ত্র সহকারে প্রথমে গ্রেপ্তার করি, এবং তার দেওয়ার তথ্য মতে পরবর্তীতে আমরা ক্যাম্প 4-এ আরেকটি অভিযান পরিচালনা করি, যেখান থেকে আমরা এই হাফেজ কামাল এবং তার বডিগার্ড যার নাম হচ্ছে আনসারুল্লাহ, তাকে সহকারে একটি জিথি অস্ত্র এবং বেশ কিছু অ্যামুনিশন সহকারে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হই। এই হাফেজ কামাল 2017 সালে বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক হিসাবে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে, এবং তিনি ইনিশিয়ালি ক্যাম্প 4-এ অবস্থান করা শুরু করেন সপরিবারে। পরবর্তীতে তিনি 2018 সালে হাফেজ আইয়াস নামের একজনের মাধ্যমে তিনি আরসায় যোগদান করেন, এবং ওই বছরই তিনি পার্শ্ববর্তী দেশে প্রশিক্ষণের জন্য চলে যান, এবং সেখানে তিনি 6 মাসের প্রশিক্ষণ নেন। এখন কোশ্চেন হচ্ছে যে এই প্রশিক্ষণে তারা কী কী জিনিস শিখে। এদের প্রশিক্ষণের বেশ কয়েকটি ধাপ আছে। তো এই হাফেজ কামাল 2 বার প্রশিক্ষণ নিয়েছে, যেটা হচ্ছে প্রথমবার তিনি প্রশিক্ষণ নিয়েছে 2018 সালে, এবং দ্বিতীয়বার 2019 সালে। 2018 সালে যখন তিনি প্রশিক্ষণ নেন, 6 মাস তিনি পার্শ্ববর্তী দেশের যে আরসার যে ক্যাম্প বা প্রশিক্ষণ কেন্দ্র যেটা রয়েছে, যেটাকে তারা মার্কাজ বলে থাকে, সে মার্কাজে যায়, এবং সেখান থেকে তারা যে নেট গ্রুপের সদস্য তথ্য আদান প্রদান করা বেসিক যে ট্রেনিংগুলো সেইগুলো তারা নিয়ে থাকে। এখান থেকে তাদেরকে বেসিক আরসার কী কী করণীয়, তারপরে কারো বডিগার্ড হওয়া, পাহাড় সেন্ট্রির দায়িত্বগুলো, নেট গ্রুপের সদস্য ইনফরমেশন পাস করা, এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ইনফরমেশন দেয়া, অথবা কোনো জিনিসপত্র পাঠানো, অস্ত্র এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে নিয়ে যাওয়া, লজিস্টিক সাপ্লাইগুলো দেওয়া, এই জিনিসগুলো মূলত প্রশিক্ষণ দেওয়া থাকে। এবং দ্বিতীয় প্রশিক্ষণে যখন তিনি যায় 2019 সালে, সেখানে তিনি 4 মাস ছিল, এবং সেখানে তিনি অস্ত্রের উপরে পারদর্শী হন। অস্ত্রের প্রশিক্ষণটা মূলত 2019 সালে নেন। 2018 সালে প্রশিক্ষণ নিয়ে আসার পরে তিনি ক্যাম্প 4-এর একজন ব্লক কমান্ডার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন, এবং 2019 সালের যে প্রশিক্ষণের পরে আসার পরে তিনি ক্যাম্প 4-এর জিম্মাদার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। পরবর্তীতে রিসেন্টলি সাম্প্রতিক যখন ওসমান, যেটা মগবাগী ওসমান এবং হাসিম যখন গ্রেপ্তার হয়ে যায়, পরবর্তী তিনি কিন্তু এই 3টা ক্যাম্প নিয়ে যে জোন হয়, সেই জোনের জোন কমান্ডার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন, এবং এই জোন এবং জোন সংলগ্ন আশপাশের যে আধিপত্য বিস্তার, যে হত্যা, অপহরণ বলেন, তারপরে মাদক ব্যবসা বলেন, এই সবগুলো জিনিসগুলো নিয়ন্ত্রণ করত মূলত এই হাফেজ কামাল। এই হাফেজ কামালের নামে প্রায় 8টির মতো হত্যা মামলা আমরা পেয়েছি। এছাড়াও তার আমরা সার্চ দিয়ে বিভিন্ন থেকে খোঁজ নিয়ে আমরা তার বিরুদ্ধে প্রায় 11টির মতো মামলা রেকর্ডেড আমরা পেয়েছি। সো রিসেন্ট
যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন যে হত্যাকাণ্ডের পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তার সংশ্লিষ্টতা রয়েছে। তিনি তার আদেশক্রমেই এই ধরনের অপরাধমূলক কাজগুলো ঘটে থাকে এবং আনসারুল্লাহ সেম 2017 সালে বাস্তুচ্যুত নাগরিক হিসাবে আসে এবং পরবর্তীতে এক পর্যায়ে তিনি আরসায় যোগদান করেন এবং এই কিলার গ্রুপের সদস্য হিসেবে কাজ করে এবং তিনি খুব ভালো কাজ করে। হাফেজ কামাল আনসারুল্লাহকে তার বডিগার্ড হিসেবে তাকে নিয়োগ দেয় এবং যে আরেকজন সাইফুল ইসলাম তিনিও এই আরসার এই হাফেজ কামালের যে গ্রুপটা রয়েছে সেখানের একজন ঘনিষ্ঠ সহযোগী হিসাবে এবং কিলার গ্রুপের সদস্য হিসাবে তিনিও সক্রিয়ভাবে এই আরসার সদস্য হিসেবে কাজ করে থাকেন। এই ছিল। তো আমরা এখান থেকে আপনারা জানেন যে একটা G3 রাইফেল এবং একটি লোকালি মেইড একটি LG এবং 7 রাউন্ড অ্যামুনিশন সহকারে এদেরকে গতকাল গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়াধীন বা আমরা ব্যবস্থা নেওয়া হবে। কারণ এটা একটা মিলিটারি গ্রেডের অস্ত্র। এটা এখন কার অস্ত্র আমরা রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার সাথে পেয়েছি, কার থেকে নিয়ে আসছে সেটা তো আর আমরা এখন বলতে পারবো না, বাট এটা আরও মানে তদন্তের মাধ্যমে জিনিসগুলো বের হয়ে আসবে। এই ধরনের অস্ত্র যে শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার দেশের সেনাবাহিনী ব্যবহার করে, ইটস নট লাইক দ্যাট। অস্ত্রগুলো তৈরি করা হয়, এটা মিলিটারি গ্রেডের অস্ত্র, এটা বিভিন্ন দেশের আর্মি ব্যবহার করে থাকে। তো তেমনি হ্যাঁ, আপনি যেটা বলেছেন আমাদের পার্শ্ববর্তী দেশের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এই অস্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে, বাট এই অস্ত্রটা কীভাবে এসেছে সেটা আমরা পরবর্তী যে তদন্ত করা হবে সেই তদন্তের মাধ্যমে অবশ্যই বের হয়ে আসবে। আমরা এই ধরনের অস্ত্র আগে উদ্ধার করেছি, আগেও পেয়েছি। সো সেটার ভিত্তিতে সেই কানেকশন থেকেই আমরা যে কীভাবে আছে রোহিঙ্গা ক্যাম্পে এই ধরনের আরও অস্ত্র আছে, আমি আপনাদেরকে বলেছি যে এরকম আরও অস্ত্র আছে, সেগুলো আমরা এর আগে যখন এই অস্ত্রটা ধরেছিলাম তখনই কিন্তু বলে দিয়েছিলাম যে এই ধরনের অস্ত্র আছে, আমরা সেটা নিয়ে কাজ করছি এবং আরও যদি থেকে থাকে সেগুলো আমরা অবশ্যই উদ্ধার করবো এবং নিয়ে আসবো আইনের আওতায়।